কেবল কিছু গাণিতিক সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজ সেজান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। এক দশক পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় চার্জশিট প্রস্তুত করেছে সিআইডি। আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িত ছিলেন সাবেক গভর্নর আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি। নিত্যপণ্যের দাম কমাতে ৭টি পণ্যের উৎসে কর ছাড়, প্রান্তিক পর্যায়ে সুবিধা পৌঁছাতে নিত্যপণ্যের বাজারের মনোপলি ভাঙার পরামর্শ। রপ্তানি বাড়াতে দেশের বাইরে ফল মেলার আয়োজনের পরিকল্পনা সরকারের। জাতীয় ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী। এছাড়া থাকছে ব্যবসা বাণিজ্যের আরো নানা বিশ্লেষণ। আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন এসিআই গ্রুপের অ্যাডভাইজার FH আনসারি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় এক দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে সিআইডি। দেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তির প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের আরও 10 কর্মকর্তার নাম রয়েছে এই চার্জশিটে। এছাড়া ফিলিপাইন, শ্রীলঙ্কা, চায়না, জাপান, ভারত ও নর্থ কোরিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও রয়েছে অভিযুক্তদের তালিকায়। এই অভিযোগপত্রে অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তারা, যা যাচাই বাছাই করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তারা। $101 মিলিয়ন রিজার্ভ চুরির এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, ভারতীয়দের মধ্যে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা রাকেশ আস্তানার নাম আছে। মামলা তদন্তে ফরেনসিক প্রতিবেদন, ফিলিপাইন্সের MLR FBI রিপোর্ট, সুইফটের তথ্য, গৃহীত নথিপত্র ও 161 ধারায় নেওয়া জবানবন্দিতে ভিত্তিতে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আগে বলছিলাম আমাদের এই আলোচনার পুরোটা সময় আমাদের সাথে রয়েছেন এসিআই গ্রুপ অ্যাডভাইজার FH আনসারি। আমরা আপনার কাছে আসবো, তবে এই বিষয়ে আমাদের সাথে আমাদের সাথে যুক্ত আছেন তৎকালীন রিজার্ভ চুরির ঘটনায় তদন্তকারী অফিসার, তথ্য প্রযুক্তিবিদ জনাব তানভীর হাসান জোহা। জনাব তানভীর হাসান জোহা, স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনি তখন আমরা দেখেছি যে যখন এই ঘটনাটা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে এই ঘটনাটার লেন্থ এত বড় যেটা আপনি চাইলেই বলতে পারবেন না, এবং এই অনেক বিধিনিষেধের কথা বলছিলেন। এখন আমরা দেখলাম যে আস্তে আস্তে আজকে যে বিষয়টি উঠে এসেছে, তৎকালীন গভর্নর থেকে শুরু করে ডেপুটি গভর্নরের নামও এসেছে। আপনি কি তখন এই বিষয়টাই বলতে চেয়েছেন, না এর থেকে অন্য কিছু আপনি বলতে চান? ধন্যবাদ। আমি আসলে সবসময় একটি কথা বলতে চেয়েছি, সেটা হচ্ছে যে ব্যাংকের ইনসাইডাররা জড়িত, অর্থাৎ আভ্যন্তরীণ কর্মকর্তা ছাড়া আসলে এই জাতীয় অপরাধটি সংগঠন করা সম্ভব নয়। তার অনেকগুলো কারণ আছে। তো আমি মূল কারণটা বলতে চাই, আমরা যখন প্রথমে ইনসিডেন্টটা ঘটে, আমরা প্রথমে সিসি ক্যামেরা ফুটেজটা দেখতে চাই, যেটা কিন্তু তৎকালীন কর্মকর্তারা সেই ক্যামেরা ফুটেজটা আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছিলেন। এবং ফিজিক্যালি আমরা দেখেছি যে হার্ড ড্রাইভগুলো সেখানে অপসারণ করা হয়েছে। এমনকি মামলা বা জিডি করার পূর্বে মূল সুইফট সার্ভারটি অপসারিত হয়েছে। এর জন্য আসলে আমি তখন একটি রিপোর্টও করেছিলাম পরবর্তীতে। আপনি বলছেন, আমি শুনছি। আসলে একটি ভুল বোঝাবুঝি হয় এবং আমি অপহৃত হই আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা। তো আমরা এই ব্যাপারগুলো আমার অবজারভেশন ছিল, এবং আলটিমেটলি আমি এটা ভেবে আমি একটু নিজেকে একটু মানে সান্ত্বনা দিচ্ছি এভাবে যে 10 বছর পর হলেও সত্যটা উদ্ঘাটিত হয়েছে এবং আভ্যন্তরীণ লোকদের সংশ্লিষ্টতা আমাদের সিআইডি কর্তৃপক্ষ পেয়েছে। আশা করি এই মামলার একটি সঠিক বিচার হবে, এবং আন্তর্জাতিক অঙ্গনে এত বড় একটা স্ক্যাম, আমি মনে করি এই স্ক্যামের সঠিক বিচার হওয়া বিশ্বের সাইবার অপরাধ তদন্তে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। ধন্যবাদ।
যে আপনি তখন এই এই বিষয়টি তদন্ত করতে গিয়ে আপনি কিছুদিন অপহৃত ছিলেন, মানে আপনি যেভাবে করতে চাচ্ছিলেন সেই জায়গায় আপনি পৌঁছাতে পারেননি, বা যেটা ধারণা করছিলেন সেইটা এখন আসলে 10 বছর পর এসে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটা। এই যে আপনি তখন তদন্তে বাধা পেয়েছেন, সেটি তো তখনও আপনি মিডিয়ার সামনে তুলে ধরতে পারেননি। জি, আহ, আমি আসলে আপনার শেষের প্রশ্নটি ঠিক বুঝতে পারিনি, নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে একটু যদি রিপিট করতেন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো আসলে তখন তদন্তর বাধা পেয়েছেন এবং আপনি কিছুদিন লোকচক্ষুর বাইরেও আপনাকে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাটি তো প্রমাণ করে আসলে এইখানে তৎকালীন সরকার বা এই তাদের দলীয় লোকজনও জড়িত ছিল, এমন বিষয়টা। হ্যাঁ, দেখুন, একটি বিষয় আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে সত্য কখনো কোনোদিন কেউ কোনোভাবে চাপা রাখতে পারেনি, এরকম নজির ইতিহাসে অহরহ আছে। এবং আমার একটা বিশ্বাস ছিল যে সত্য একদিন আসলে প্রতিষ্ঠা হবে, এবং সেটি আসলে হয়েছে। তো যে ব্যাপারটা আমি আসলে মূলত দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেটি হচ্ছে মূলত, আমি যে বিষয়টি বলতে চাইছি সেটি হলো, আভ্যন্তরীণ ব্যক্তিত্বের ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা যে প্রশাসনিক জটিলতায় পড়েছিলাম, সেটি কারণে কিন্তু এতদিন বিভিন্ন কারণে কিন্তু ফাইনাল রিপোর্টটা দেওয়া হয়নি, যেটি এখন আপনি দেখেছেন একটা পর্যায়ে এসে সেটা দেওয়া হচ্ছে। এখন আরো তদন্ততে বের হবে আসলে সরকারের মোটিভটা কি ছিল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মোটিভটা কি ছিল। সে মোটিভটা যদি আরো, নিশ্চয়ই আমাদের বর্তমান তদন্ত আর কর্মকর্তা সেটা বের করতে সমর্থ হয়েছে, এবং সেটাকে যদি রিলেট করা হয়, তাহলে শুধুমাত্র চুরি নয়, চুরির সাথে কোনো অবহেলা জড়িত ছিল কিনা তাদেরও আসলে বিচারটা হওয়া উচিত, এবং সেই বিষয়টা আসলে বিজ্ঞ আদালতে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা আমার প্রত্যাশা। আমি এই জন্য তো সবশেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে রিজার্ভ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার এখনো আশাবাদী, অন্তর্বর্তী সরকারও বলেছে, এখনো সবসময় বলা হয় যে রিজার্ভটা ফিরিয়ে আনা যাবে, এটি কি আসলে আনা যাবে? আপনার সবশেষ মন্তব্যটা জানতে চাই। দেখুন, এটা একটি আইনি এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল হবে। আমরা কিন্তু কিছু টাকা আনতে পেরেছি, তবে সেটা সামান্য। তো আমরা বিশ্বাস করি, যেহেতু এটা একটা অবৈধ লেনদেন এবং কোনো ট্যাক্স ট্রেস করা যায়নি, লেনদেনটা কোনো এলসি ছিল না, গভর্নমেন্টের আন্ডারস্ট্যান্ডিং ছিল না, এতবার ট্রানজেকশন কেন হবে। তো নৈতিকতার দিক থেকে এবং ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা এবং আইন যেটা বলে, সে কেউ যদি ইচ্ছে করেও করে থাকে বা আভ্যন্তরীণ ব্যক্তিরাও যদি জড়িত থাকে, হ্যাকিং যদি হয়েও থাকে অথবা নাও হয়ে থাকে, তবুও এই আহ, অপ্রত্যাশিত যে আর্থিক লেনদেন, সেটাকে অবশ্যই উচিত আমাদের আইনের মারফতে, আমরা আশা করি, বিশ্বাস করি, কোনো না কোনো একদিন আমাদের রিজার্ভে সেটা সংযোজিত হবে এবং সেটা আইন মোতাবেকই হবে। এবং যারাই আমরাও প্রত্যাশা করি সঠিক পদ্ধতির মাধ্যমে এই রিজার্ভ আমাদের দেশে ফিরে আসবে, এবং আপনি বলছিলেন যে 10 বছর পরে হলেও এটি একটা সঠিক তদন্তের দিকে আগাচ্ছে। অনেক ধন্যবাদ জনাব তানভীর জোহা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আমরা আলোচনা করছিলাম আজকে এই বিষয়টি বেশ আলোচিত, যার কারণে আমরা এটা দিয়েই শুরু করলাম। আপনার কাছে আসবে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা আলোচনা করছিলাম রিজার্ভ চুরির বিষয়টি নিয়ে, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ঘরে ঘরে দেশে জুড়ে চলছে সেলিব্রেশন, চলছে সেলিব্রেশন। ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আরেকবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে, সঙ্গে আছে আমি রিয়াজ তাজান। নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে 60টি পণ্যের উৎসে কর কমানোর ঘোষণা দেয় অর্থমন্ত্রী, কিন্তু এর সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছাবে কিনা এ নিয়ে সন্দিহান বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, গুটি কয়েক কর্পোরেট গ্রুপ নিয়ন্ত্রণ করে দেশের ভোগ্য পণ্যের বাজার, ফলে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা তৈরি না হলে নিত্যপণ্যের বাজারের মনোপলি ভাঙবে না।
ভর্তুকি প্রদান করেছি। বিএনপি সরকারের প্রথম বাজেটে প্রায় ৬০টি পণ্যের উৎসে কর কমিয়ে ০.৫% করার প্রস্তাবে ইতিবাচক আলোচনার জন্ম দেয়। যদিও খাদ্যপণ্যের বাজারে এই কর ছাড়ের বড় কোনো প্রভাব পড়বে কিনা এ নিয়ে সন্দিহান খোদ ব্যবসায়ীরা। তারা বলছেন আন্তর্জাতিক বাজার দর, ডলার বিনিময় হার, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার ওপর চূড়ান্ত দাম নির্ভর করে। তাই শুধু বাজেট ঘোষণার কারণে রাতারাতি দাম কমে যাবে এমন নিশ্চয়তা নেই। এই বছরের বাজেটটা সরকার যে ঘোষণা দিয়েছে এবং আন্তর্জাতিক দুনিয়ায় আমদানিকারক যারা আমদানি আছে, আমদানি কিন্তু তাদের হাতে আছে। যারা আগে আমদানিতে ছিল তারাই কিন্তু এখানে মূলত মাঠে আছে। নতুন উদ্যোক্তা গড়তে হবে, তাদের জন্য সহজ শর্তে ব্যাংক থেকে তাদের ঋণ দিতে হবে, যাতে প্রতিযোগিতা বেড়ে ওঠে, বেশি বেশি প্রতিযোগিতা যাতে মাঠে চলে আসতে পারে। যদি প্রতিযোগিতার হার বেড়ে যায় তাহলে কম্পিটিশন রেট অর্থাৎ প্রতিযোগিতামূলক দর ব্যবস্থা সমাজে প্রতিফলন ঘটে। বাজেট ঘোষণায় খাদ্যপণ্যের উৎসে কর কমানো ছাড়াও সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা প্রায় ১ লাখ টন বাড়ানোর ঘোষণা এসেছে। এছাড়া কৃষিজাত পণ্যের বিপণন ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা সম্প্রসারণেও বরাদ্দ বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন বাজার প্রতিযোগিতা ও তদারকি নিশ্চিত না হলে সরকারের এত সব উদ্যোগ ভোক্তার কাছে নাও পৌঁছাতে পারে। এমনিতে আমরা জানি এবছরের বাজেটে কিন্তু একটা বড় পরিমাণে টাকার ঘাটতি আছে। ঘাটতি থাকলে পারে এই টাকার জন্য সরকারকে ঋণ করতে হবে এবং ঋণ করলে পারে বাজারে কিন্তু মুদ্রাস্ফীতি দেখা দিবে। মুদ্রাস্ফীতি দেখা দিলে আলটিমেটলি কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে এবং আলটিমেটলি এটার কোনো প্রভাব মানুষের উপরে পড়বে না। তবে এটা সতর্ক মনিটরিং এর খুব দরকার যে সরকার দাম কমালো, অতএব মানে সরকার লেভেলে যখন দাম কমলো সেটি ক্রেতা লেভেলে কতখানি কমলো বা মানে ভোক্তা লেভেলে কতখানি কমলো, এটার একটা মনিটরিংটা খুবই দরকার। শুল্ক কমানোর সুফল পেতে হলে বাজার ব্যবস্থার মনোপলি ভাঙতে হবে এবং অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মত বাজার বিশ্লেষকদের। শবনাজ স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা। প্রায় ৬০টি পণ্যে উৎসে কর কমানোর পর এইবার বাজেটে সরকার বেশ আলোচনা তৈরি করেছে। বিশেষ করে বেশ কিছু পণ্যের দাম কমবে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু আসলে কতটুকু কমবে এই বিষয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে রয়েছেন এসিআই গ্রুপ অ্যাডভাইজার FH আনসারী। জি, ৬০টি পণ্যে সরকার উৎসে কর কমিয়েছেন, কিন্তু উৎসে কর যে পরিমাণে কমিয়েছেন বা প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ এর সুবিধা পাবে কিনা আপনার বিশ্লেষণ কি বলে? আমরা যদি মনে করি সাধারণ মানুষ কি কিনে, নিত্যনৈমিত্তিক খাদ্য দ্রব্য কেনে, বাড়িতে ব্যবহার্য যে সমস্ত জিনিসপত্র সেখানে কেনে, ওষুধপত্র কেনে। তো আমরা যে সমস্ত পণ্য উৎপাদন করি স্পেশালি আমাদের দেশে মোস্টলি কিন্তু খাদ্যপণ্য উৎপাদন করি, ওষুধপত্র কিছুটা উৎপাদন হয় এই দেশে, এবং বাড়িতে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো স্থানীয়ভাবে উৎপাদন হয়। সরকারের যে নীতির কারণে ভ্যাট বা ট্যাক্স বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের ইম্প্যাক্টটা কোথায় আসে? এটা ইম্প্যাক্টটা আসে অ্যাকচুয়ালি যখন কেউ প্রাইসিং করে কোনো প্রোডাক্টের, তখন কোনো র মেটেরিয়াল যেটা সে নিজে প্রডিউস করলো তার দাম তত খরচ কত হলো, তার সাথে ট্যাক্স বা ভ্যাট আছে কিনা সেটা অ্যাড হলো, তার সাথে কিছু প্রফিট অ্যাড হলো, তারপরে কিন্তু আলটিমেটলি বাজার মূল্য নির্ধারিত হলো। এখন যেটা দেখা যাচ্ছে যে সরকার যে ভ্যাট বা ট্যাক্সের কথা বলেছে সেখানে আমরা দেখছি কিছু কিছু জায়গাতে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, যেমন ফার্টিলাইজার বিশেষ করে জিঙ্ক সালফেটের কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আপনার ক্রপ প্রোটেকশন কেমিক্যালের কথা বলা হয়েছে। আমাদের দেশে যে সমস্ত হাঁস, মুরগি, মাছ বা গরু বা দুধ যে উৎপাদন হয়, এক্ষেত্রে উৎপাদনের জন্য কিছু কিছু র মেটেরিয়াল বিদেশ থেকে আমদানি করতে হয়, সে সমস্ত আমদানিকৃত পণ্যের উপর কিছুটা ছাড় দেওয়ার কথা হয়েছে, ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এদেশে খেজুর খুব একটা জনপ্রিয় ফল, বিদেশ থেকে আমদানি হয় এবং ধর্মীয় কাজে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, সেখানে কিছুটা কমের কথা বলা হয়েছে, এবং আমরা দেখছি ছোট বাচ্চাদের খাবারের কথা বলা হয়েছে। তাহলে আমরা যদি আসল জায়গায় যাই যে অ্যাকচুয়ালি কী হবে, আমরা জানি যে রিসেন্টলি যে গ্লোবাল যে সিচুয়েশন হয়েছে, সিচুয়েশনের কারণে অনেক পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে এবং এখনও বাড়ছে। ফলে দাঁড়াবে কি, হয়তোবা কিছুটা ছাড় বিকজ অফ এই ট্যাক্স বা ভ্যাট বা এই সমস্ত ইম্প্যাক্টটা যেন হবে, কিন্তু আমাদের দেশের সাধারণ ক্রেতা সেটা কিন্তু দেখতে পাবে না। হ্যাঁ, আমি এই কনফিউশনটা দূর করতে চাই এই কারণেই যে অনেকের অ্যাসপিরেশন গ্রো করতে পারে মিডিয়া বা টেলিভিশনে শোনার পরে যে জিনিসপত্র দাম কমে যাবে। সরকার কিন্তু কোনো জিনিসের দাম কমাতে পারবে না, কারণ সরকার তো এই সমস্ত জিনিস উৎপাদন করে না। তো যেহেতু ভ্যাট ট্যাক্স সবই হয়তো কিছুটা কমবে, তারপরেও যেহেতু বাড়তি ইনফ্লেশন আছে, তার কারণ কিন্তু সাধারণ পাবলিক কিন্তু বাস্তব ক্ষেত্রে
কিছুটা দেখতে পাবো। একজন বিশ্লেষক বলছিলেন যেহেতু এক ধরনের ঘাটতি রয়েছে, ব্যাংক থেকে অর্থের টান পড়বে, অন্যদিকে মূল্যস্ফীতিরও সম্ভাবনা আছে প্রায়, তো এই জায়গা থেকে কতটুকু আসলে এই উৎসে করার ফলে ইয়ে পাবে সেটি নিয়ে তিনিও সন্দেহ প্রকাশ না, ঠিকই বলেছে, কারণ ব্যাংকের ইন্টারেস্ট তো এখন প্রায় 14-15%। আমরা যারা ব্যবসা করি তারা আমরা এই ব্যাংক থেকে টাকা বড় করে আমাদের দেশের খামারি বা আমাদের দেশের যারা রিটেলার তাদেরকে ক্রেডিটে এই সমস্ত পণ্য সরবরাহ করি, ফলে আলটিমেটলি কী হয়, পণ্যটার উপরে ইম্প্যাক্ট আসে, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে যে সমস্ত পণ্য বাইরে থেকে আমদানি করতে হচ্ছে, যে কথাটা আমি বলছিলাম, সেখানে কিন্তু অনেক দাম বেড়ে গেছে, ডলারের দাম বেড়ে গেছে, ফলে দেখা যাবে যে ওভারঅল যে অ্যাসপিরেশনে সরকার বলছে যে পণ্যের দাম কমে যাবে, হয়তো পণ্যের দাম বাড়বে না, কিন্তু কমার সম্ভাবনাটা খুবই কম। জি, এর বাইরে বাজেটটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন, বিশেষ করে আপনি কৃষির লোক, কৃষি খাতের জন্য বাজেটটা কেমন এসেছে? খুবই ইন্টারেস্টিং বলবো বাজেট এই বছরটা অন্যান্য বছরের বাজেটের থেকে একটু আলাদা, ভেরি ইনক্লুসিভ বাজেট। তার কারণ হলো আমরা ছোট ছোট কিছু এক্সাম্পল আমরা যদি দেখি, বলা হয়েছে যে যাদের বয়স 60-র উপরে তাদের ট্রেনে টিকিট লাগবে না। খুব বড় একটা ব্যাপার না, কিন্তু এটা বিরাট একটা ইম্প্যাক্ট আছে সোসাইটিতে, কারণ কখনো আমরা ভাবিনি যে এ ধরনের কোনো সিচুয়েশন আমাদের দেশে ক্রিয়েট হবে এবং আমরা সাপোর্ট দিতে পারবো। আবার অনেক ক্ষেত্রে বলা হয়েছে কৃষি কার্ড দেওয়া হচ্ছে, দুস্থ মহিলাদের কার্ড দেওয়া হচ্ছে। যখন দেশের বাইরে আমরা দেখতাম সোশ্যাল সিকিউরিটিতে টাকা পয়সা দেওয়া হতো, তখন আমরা ভাবতাম এরা কি করে অ্যাফোর্ড করে, কিন্তু আমাদের দেশে খুব বেশি না দেওয়া হলো, যেটা শুরু হয়েছে সেটা আমি বলবো এটা কিন্তু ভালো একটা কাজ শুরু হয়েছে। কারণ সরকার কোনোদিন যদি পরিবর্তন হয় বা নতুন সরকারও আসে, কিন্তু এটা কন্টিনিউটি থাকবে এবং দেখা যাবে যে এই অঙ্কটা আস্তে আস্তে বাড়বে। এখন ইম্প্যাক্টটা কীভাবে ফ্যামিলিতে পড়বে, একটি গরিব মানুষ সে যদি 1,500, 2,000, 2,500 টাকা পায়, তার যে ঘাটতি ছিল বা আদৌ কোনো টাকা ছিল না, এটা কিন্তু তাকে হেল্প করবে। অনেকেই আমাদের দেশের যারা কৃষক, তারা যদি 2,000, 2,500 টাকা পায়, কী হবে, বাড়তি যে টাকাটা পেল তার কারণে হারভেস্ট করে ফসল বিক্রি করে কিন্তু তার যে ছোটোখাটো নিডটা আছে সেটা করতে হলো না, ফলে সেখানে লস থেকে কিন্তু সে সেভ হচ্ছে এবং তার বাড়তি একটা লাভ হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এই ছোটো অ্যামাউন্টও কিন্তু সে তার কৃষি উৎপাদনে সে ইনভেস্টমেন্ট করতে পারবে। এরপরেও একটা ইন্টারেস্টিং এরিয়া নিয়ে আমি বলবো যে খুবই ভালো হয়েছে, সেটা বলা হয়েছে উইদাউট সিকিউরিটি 10 লক্ষ টাকা কিন্তু একজন ইয়ুথ নিতে পারবে ব্যাংক থেকে। এই যে উইদাউট সিকিউরিটি নিতে পারবে, এটা কিন্তু একটা ভালো জিনিস। তার কারণ হলো এই যে আমাদের দেশে যারা ইয়াং আছে, গ্রামের ছেলেমেয়ে যারা আছে, তারা কিন্তু সিকিউরিটি পাবে কোথায়? সিকিউরিটি দিতে পারবে যারা ব্যবসা করে, বাণিজ্য করে, যারা অলরেডি সিকিউর পজিশন আছে সোসাইটি, তারাই পারবে, কিন্তু এরা পারবে না। ফলে কী হবে, আলটিমেটলি এই টাকাটা বড় করে একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারবে। কিন্তু সরকারের যেটা করতে হবে, ইমিডিয়েটলি এটাকে একটা ফর্মালাইজ করতে হবে। ফর্মালাইজ করাটা কি, যে এটা কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশন বা উদ্যোক্তা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন স্ট্রাকচার করতে হবে। এই ফাউন্ডেশন কি করবে, আমাদের দেশে যে সমস্ত ছেলেমেয়েরা ইউনিভার্সিটি কলেজ থেকে বেরিয়ে আসছে প্রায় 10 লক্ষ প্রতি বছর, এখান থেকে উদ্যোক্তা সিলেক্ট করবে আর বা যাদের ইন্টারেস্ট আছে, এই উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, উদ্যোক্তা প্রশিক্ষণ বা ব্যবসার উপরে। তারপর তাদেরকে যখন টাকাটা দেওয়া হবে, তখন প্রকৃত অর্থ কিন্তু এই টাকাটা তারা ঠিকভাবে ব্যয় করবে এবং দেখা যাবে যে ওভারঅল একদিকে তার এমপ্লয়মেন্ট হয়েছে, আর একদিকে আমাদের দেশে যে সমস্ত পণ্য উৎপাদন করি সেখানে ভ্যালু এডেড প্রোডাক্ট তারা করতে পারবে। ওভারঅল দেখা যাবে যে কৃষিতে একটা ভালো ট্রান্সফরমেশন আসবে, কর্মসংস্থান হবে এবং এই সমস্ত পণ্য বাজারে কিন্তু সুলভ মূল্যে অ্যাভেলেবল হবে। এই এলিমেন্টগুলো কিন্তু অ্যাড করা হয়েছে এই নতুন বাজেটে। জি, আপনি বলছিলেন আমরা হচ্ছে গিয়ে একটা বিরতি নিয়ে আসি, বিশেষ করে আজকে কৃষি মন্ত্রী ফল মেলার উদ্বোধন করেছেন সেই বিষয়টি নিয়ে, এবং একই সাথে বাজেট নিয়ে আপনি বিশ্লেষণ করছেন, সেই প্রসঙ্গে আর একটু আলোচনা করার আছে। আপনি আছেন আমাদের সাথে। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, আর একটা বিরতি নিচে সঙ্গে থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আরেকবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। শতকরা 10% হারে বাজেটে বাড়ানোর পাশাপাশি 59% পর্যন্ত প্রণোদনায় বেড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। তিনি বলেন, ফল উৎপাদনে বিপ্লবের ফলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও ফল রপ্তানি করা হচ্ছে। রপ্তানি আরও বাড়াতে ভবিষ্যতে দেশের বাইরে এই ধরনের ফল মেলার আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। মেলায়
দেশি বিদেশি নানা জাতের ফল নিয়ে স্টল সাজানো হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন প্রজাতির দেশি, বিরল ও হাইব্রিড ফল দেখার ও রাসায়ন মুক্ত ফল কেনার সুযোগ রয়েছে। এবারের ফল মেলার প্রতিপাদ্য করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস। বিদেশি যে সমস্ত ফল এখানে উৎপাদন করা সম্ভব, অতীতে যেগুলি আমরা আমদানি করতাম এগুলিও এখানে উৎপাদন শুরু হয়েছে, সুতরাং আমাদের আমদানি কমেছে এবং আগামী দিনে আমি আশা করি আমদানি করতে হবে না। গত বছরের তুলনায় 10% কৃষি বাজেট বেড়েছে। তারপরে প্রমোদনা বা উন্নয়ন বাজেট আছে, আমাদের বাজেটের ভিতরে আবার ভাগ আছে, ওটা বেড়েছে 59%। এবারের বাজেট অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে। আবারও ফিরছি আলোচনা। আমাদের সাথে রয়েছেন এসিআই গ্রুপ অ্যাডভাইজার FH আনসারী। জি, স্বাগত জানাচ্ছি। আপনারা ফল রপ্তানির ব্যাপারটা আপনাদের সাথে অনেক বেশি জড়িত, বিশেষ করে আপনারা নানা ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত এবং আপনারা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের সাথেও আছেন। এই ফল রপ্তানি, আমাদের দেশের আমের এত সুস্বাদু, সবাই বলছে এটা রপ্তানির সম্ভাবনা রয়েছে, কিন্তু আশানুরূপ সেই পরিমাণ রপ্তানি আমরা করতে পারছি না কেন? না, আপনি ঠিকই বলেছেন। আমাদের দেশ থেকে যদি আমরা কৃষিজাত পণ্যের কথা বলি, প্রায় $1 বিলিয়ন মতো এক্সপোর্ট হয়। খুব বেশি এটা বাড়ছে না, গত কয়েক বছর ধরে এটা একটা স্টার্টিং জায়গায় আছে। এর মধ্যে চিংড়ি মাছই প্রায় 40%, আর সবজি কিছুটা হয় এবং সাদা মাছ হয়, আর ফল খুব বেশি একটা হয় না। এই ফল আই থিঙ্ক এক্সপোর্ট আমাদের বাড়াতে হবে, এবং বাড়াতে হলে কয়েকটা জিনিস করতে হবে। একটা হলো আপনার যে দেশে আমরা ফলটা রপ্তানি করব, আমাদের দেশের কিন্তু অনেক এক্সপোর্টিয়ার যারা দেশের বাইরে আছে প্রায় 1 কোটির উপরে, সেসব মার্কেটে কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশীয় যে ফল সেগুলোর চাহিদা অনেক বেশি, এবং সেখানে চাহিদা আছে এবং এই চাহিদা অনুপাতে ফল পাঠানো যায়। কিন্তু প্রবলেম একটা হলো, সেটা হচ্ছে আপনার ফ্রেট অনেক বেশি। আপনি যদি ইয়ারে পাঠান অনেক বেশি, প্রায় $2, $3 পার কেজিতে কিন্তু এই সমস্ত ফল এক্সপোর্ট করতে হয়, যেটা ওখানে ল্যান্ডিং করার পরে অনেক কস্ট বেড়ে যায়। তারপর আরেকটা জিনিস হলো যে আমাদের যে জাতগুলো আছে, যদিও বলা হচ্ছে যে অনেক দেশি বিদেশি জাত এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে উন্নত জাতে, তারপরও আমি বলবো যেসব জাতগুলো আছে মিষ্টি ফল বা এই সমস্ত ফলে, বিশেষ করে আমে, এখানে আপনার 2 দিন বা 3 দিনের বেশি থাকে না, এগুলো অনেক ক্ষেত্রে পচে যায়। এগুলোকে ঠিকমতো প্রসেস করা হয় না, অথবা জাতটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না, যেটা 7 দিন বা 10 দিন টিকে থাকার মতো বা মার্কেটে মার্চেন্ডাইজিং করার মতো অবস্থা আছে, ইভেন কি বানানোর অবস্থা। তাই আরেকটা সবচেয়ে প্রবলেম হলো যে আমরা যে ফল উৎপাদন করি, আমরা তার চেয়ে কম রিসার্চ করি কম। আমরা যদি রিসার্চ করে এমন কোনো ফল আমরা তৈরি করতে পারি যে ফলগুলো 7 থেকে 10 দিন সাস্টেন করবে, স্টোরেজ করা যাবে, এবং এগুলো কোনো রকমের টেস্ট চেঞ্জ হবে না বা কোনো রকমের আপনার লুক ডিফারেন্ট হবে না, তাহলে কী হবে, আলটিমেটলি আমরা ভালো ফল উৎপাদন করতে পারবো। এসব ফল কিন্তু দেশের বাইরে রপ্তানি করতে পারবো, এবং এসব ফল দেশের বাইরে যাওয়ার পরও 7 থেকে 10 দিন কিন্তু মার্চেন্ডাইজ করে এগুলো বিক্রি করে। সেক্ষেত্রে কি ট্রেনিং দিতে হবে? মানে সাধারণ চাষিরা কিভাবে বুঝবে আসলে? আমাদের দেশের তো চাষিরা তো যথেষ্ট সুন্দরভাবে সিস্টেম্যাটিক্যালি ফল চাষ করছে। ইস্যুটা হলো রিসার্চে আমাদের মনোনিবেশ করতে হবে, অনেক বেশি গবেষণা করতে হবে, নতুন নতুন জাত উদ্ভাবন করতে হবে, অথবা বিদেশ থেকে এই সমস্ত জাত আমদানি করতে হবে, যে জাতগুলো একদিকে উৎপাদন করা সহজ হবে দেশীয়ভাবে, আর একদিকে এগুলোকে বিশেষ করে স্টোর করার জন্য সেগুলোকে ট্রিটমেন্ট শিখতে হবে, এবং ট্রিটমেন্টের জন্য সেই ধরনের ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি আপনারা যারা এই খাতের বড় প্রতিষ্ঠান রয়েছেন তারা এগিয়ে আসবেন, এবং যারা কৃষক আছেন তাদেরকেও এই ব্যাপারে প্রশিক্ষণ বা ট্রেনিংটা আপনারাও হেল্প করবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংলাপে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। ব্যবসা বাণিজ্যের নানা খবর জানতে চোখ রাখুন চ্যানেল 1 এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।